বন্ধুরা, আজ তোমাদেরকে এমন এক ঘটনা শোনাবা যা শেষ অবধি শুনলে পানি ধরে রাখতেই পারবে না, একেবারে কড়াকড়ি ভিডিও শেষে বাথরুমে ছুটতে হবে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আমি তোমাদের পিয়া বৌদি। আজ আমি শোনাতে চলেছি আমার অফিসের কলিগ মানালি ও তার মেয়ে সায়রা জীবন কিভাবে শেষ হলো সেটাই শোনাব। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শোনা যাক বন্ধুরা। বান্ধবীর নাম মানালি, তার চোখও সবসময় একটা স্বপ্ন। 18 বছরের তরুণী সে, চোখে রাজকীয় নীল রঙের ছায়া, ঠোঁটে সবসময়ের হাসি, আর শরীরের গড়নে যেন কোনো শিল্পীর নিখুঁত তুলির আঁচড়। ধনী ব্যবসায়ী পরিবারের একমাত্র মেয়ে, কলেজে পড়ছে ইংরেজি অনার্স নিয়ে। ক্লাসে সবাই তাকিয়ে থাকে তার দিকে, কেউ তার হাসিতে হারায়, কেউ তার চাহনিতে পুড়ে যায়। সিনেমা তার নেশা, বিশেষ করে রোমান্টিক থ্রিলার। কিন্তু সে জানে না, তার নিজের জীবনটাই যে একদিন হয়ে উঠবে ঠিক তেমনি এক সিনেমার মতো। কলেজের 2য় বর্ষে একদিন সে পরিচিত হয় সাগরের সঙ্গে। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, গভীর চোখ, মুখে একটা অদ্ভুত নিষ্পাপ সারল, কিন্তু চোখে যেন লুকানো একটা যুদ্ধের গল্প। সাগর মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবাকে ছোটবেলায় হারিয়েছে, মায়ের ভরসাতেই বড় হয়েছে। ক্লাস শেষে একটা পার্ট টাইম জব করে, একটা ক্যাফেতে কাজ করে সন্ধ্যায়। দেখতে দেখতে দুজনের মধ্যে গড়ে ওঠে একটা অদ্ভুত বন্ধন। ক্লাস শেষে মানালি ছুটে যায় ক্যাফেতে, চুপচাপ বসে থাকে, আর সাগর যখনই ফাঁকা পায় 1 কাপ কফি নিয়ে তার পাশে বসে। সেই কফির কাপের পাশে জমে ওঠে অজস্র গল্প, হাসি, দুঃখ আর ধীরে ধীরে ভালোবাসা। কিন্তু আগুন তো সহজে জ্বলে না। একদিন রাতে মানালির বড় কাকু দেখে ফেলে তাকে সাগরের বাইকে উঠতে। কিছু বলেনি সেদিন, কিন্তু ছবি তুলে রেখেছিল। পরদিন সকালেই বাড়িতে তুমুল ঝড়। তুই কি পাগল হয়েছিস? এক গরিব ছেলের সঙ্গে প্রেম করছিস? তুই জানিস সে কি করে? ক্যাফেতে চাকরি করে। আমরা কি মুখ দেখাবো সমাজে? মানালি চুপ, চোখে জল, কিন্তু মুখ শক্ত। ভালোবাসি আমি ওকে। ও শুধু চাকরি করে বলেই ছোট নয়, আমার থেকে অনেক বড় মন আছে ওর। বাড়িতে তখন যুদ্ধাবস্থা। মা কান্না করছেন, বাবা রাগে গর্জে উঠেছেন। তুই ওই ছেলেকে ভুলে যা মানালি, নয়তো এই বাড়ি ছাড়তে হবে। আর এখান থেকেই আগুন শুরু। মানালির সামনে এখন 2 রাস্তা, একদিকে পারিবারিক সম্মান, আরেকদিকে তার ভালোবাসা। রাত 2টা। মানালি নিজের ঘরের দরজা বন্ধ করে চুপচাপ বসে আছে। বাইরে বাবার চিৎকার, মায়ের কান্না, আর তার বুকের ভেতর যেন কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। ফোনে সাগরের মেসেজ ভেসে উঠেছে, চলো পালিয়ে যাই। আমি তোমায় নিয়ে যাব এমন এক জগতে যেখানে শুধু তুমি আর আমি থাকব। এক মুহূর্ত দ্বিধা করে না মানালি। একটা ব্যাগে কিছু জামাকাপড়, কিছু টাকা আর গলার ছোট্ট লকেটটা, যেটা সাগর তাকে প্রথমবার গিফট করেছিল, নিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ে। রাস্তায় সাগরের বাইক দাঁড়িয়ে। চোখে ক্লান্তি, কিন্তু মুখে একটা তীব্র প্রত্যয়। তুই কি নিশ্চিত মানালি? তোমার জন্য জীবন ছেড়ে দিয়েছি, এই বাড়ি তো কিছুই না গে। ওরা শহরের এক প্রান্তে ছোট্ট একটা ভাড়া ঘরে ওঠে। অনেক কষ্ট, সীমিত খাওয়া দাওয়া, কিন্তু তাদের ভালোবাসা যেন সব বাধা জয় করে নিচ্ছে। কিন্তু সুখ বেশি দিন টেকে না। 3 দিন পর সাগরের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, বুকে তীব্র ব্যথা, শ্বাস নিতে পারছেন না। হাসপাতাল, ডাক্তার, ওষুধ সব মিলিয়ে টাকা যেন নদীর মতো বয়ে যাচ্ছে, কিন্তু সাগরের হাতে তখন এক ফোঁটা জলের মতোও কিছু নেই। এক রাতে হাসপাতালের বেডে শুয়ে থাকা মা সাগরের হাত চেপে ধরে বলে, ওই মেয়েটা কি যেন নাম? মানালি। ওর মতো মেয়ে সব ছেড়ে তোকে বেছে নিয়েছে, তুই ওকে ছেড়ে যেন কখনো যাস না রে বাবাগু। তোর বাবার মতো ভুল করিস না। আমি তোকে একাই বড় করেছি, এখন তুই ওর হাত ছাড়লে আমি মরেও শান্তি পাব না গু। সাগর কাঁদতে কাঁদতে মাথা নিচু করে বসে থাকে। মানালি তখন বাইরে দাঁড়িয়ে সব শুনছে। চোখে জল, কিন্তু ঠোঁটে দৃঢ়তা। সে ঠিক করে এই লড়াইতে আর পিছিয়ে যাবে না। হাসপাতালের ঘরটা থমথমে। সাগরের মা ধীরে ধীরে চোখ বন্ধ করছেন, কণ্ঠ ভাঙা নিঃশ্বাসে শেষের ছাপ। সাগর, আমি মরার আগে শুধু একটা জিনিস দেখতে চাই, তোর আর মানালির বিয়ে। আমি শান্তি নিয়ে মরতে চাই রে বাবাগু। সাগরের চোখে জল। মানালি চুপচাপ মায়ের পাশে বসে। তারপর দুজনে একে অপরের দিকে তাকায়, চোখে কোনো ভয় নেই, শুধু একটাই কথা, চলো বিয়ে করি গি।
ছোট্ট মণ্ডপ, গায়ে হলুদের গন্ধ, মাথায় গাদার মালা, মুখে টুকটুকে লাজুক হালকা হাসি, মানালি একেবারে অপূর্ব। সাগর পরেছে একটা সাদা পাঞ্জাবি, চোখে একটু ভয় কিন্তু বুক ভরা ভালোবাসা। সিঁদুর দান শুরু। পুরোহিত মন্ত্র পড়ছে। সাগর ধীরে ধীরে মানালির সিঁথিতে সিঁদুর দিচ্ছে। তখনই সাই করে একটা জিপ এসে দাঁড়ায় বাইরে। মানালির বাবা আর কাকু, পুলিশসহ একদল লোক মণ্ডপে ঢুকে পড়ে। সবার চোখ রাঙা আর বাবার গলা কাঁপছে রাগে। থামো, এই বিয়ে বন্ধ করো। আমার মেয়ে অপহরণ হয়েছে। পুলিশ সামনে এসে বলে, দুজনেই কি বিয়েতে সম্মত আছে? সাগর বলে, হ্যাঁ স্যার, আমরা একে অপরকে ভালোবাসি। মানালি চোখে চোখ রেখে বলে, আমি নিজের ইচ্ছায় এসেছি। বয়স 18 পেরিয়েছে, আমি প্রাপ্তবয়স্ক। পুলিশ তখন আইডি দেখে জন্মতারিখ যাচাই করে এবং কিছুক্ষণ চুপ থেকে বলে, ওরা প্রাপ্তবয়স্ক, আমরা কিছু করতে পারি না। আপনার মেয়েকে জোর করে নিয়ে যাওয়া হয়নি। এখন যদি কিছু বলেন সেটা আপনার বিরুদ্ধে কেস হতে পারে। সবার মুখ ফ্যাকাশে। মানালির বাবা হতবাক, মা কাঁদতে কাঁদতে মূর্ছা যান। পুলিশ চলে যায়। আর মণ্ডপে আবার শুরু হয় মন্ত্র। এই মুহূর্ত থেকে মানালি আর সাগর সুখে দুঃখে আনন্দে বেদনায় একে অপরের জীবনসঙ্গী। সিঁথিতে লাল সিঁদুর ঝকঝক করে জ্বলছে আর সাগরের মায়ের চোখ দিয়ে গড়িয়ে পড়ে শান্তির একটা শেষ নিঃশ্বাস। সাগরের মা চলে গেছেন চিরনিদ্রায়। মণ্ডপে বিয়ের সিঁদুর তখনও শুকায়নি, আর সেই মুহূর্তেই একটা সম্পর্কের ইতি টানলেন মানালির বাবা। তুই আমার মেয়ে না আর। আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। এই কথা যেন আগুনের চেয়েও বেশি জ্বালায় মানালিকে। কিন্তু সে কান্না চেপে ফেলে। সাগরের হাত ধরে বলে, আমার ঘর এখন তুমি, আর তুমি যেখানে আছো সেখানেই আমার বাড়ি। একটা ভাড়া ফ্ল্যাট, দেওয়ালে রং উঠে গেছে, রান্নাঘর ছোট কিন্তু মানালির সাজানো। ছোট একটা ডাইনিং টেবিল, তবে মানালির প্রিয় মাধবীলতা ফুল আর জানালায় সাদা পর্দা। সাগর তখনও পার্ট টাইম চাকরি করে, আর মানালি মাঝে মাঝে টিউশন করে। ওদের ঘরে টানাটানি থাকলেও ভালোবাসায় কোনো ঘাটতি নেই। সন্ধেবেলায় মানালি রান্না করে, সাগর বই পড়ে শোনায়, কখনো কবিতা, কখনো সিনেমার সংলাপ। আর এইরকম এক সন্ধ্যায় মানালি হঠাৎ বলে, আমি মা হতে চলেছি। সাগরের চোখ ফেটে পড়ে আনন্দে। সে হাঁটু গেড়ে বসে মানালির পেটে চুমু খায়। আমার রাজকন্যা আসছে। 1 বছর পরে এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। মুখটা অবিকল মানালির মতো, কিন্তু চোখ দুটো একেবারে সাগরের মতো গভীর। ওরা নাম রাখে সায়রা। সায়রা যখন কাঁদে পুরো বাড়ি গমগম করে। যখন হাসে তখন যেন দুনিয়ার সব রং জ্বলে ওঠে। সাগর অফিস থেকে ফিরে সায়রাকে কোলে নিয়ে বলে, তোর জন্যই আমরা লড়েছি মা। এখন তুই আমাদের নতুন আলো। আর মানালি, সে একদিন সায়রাকে কোলে নিয়ে জানালার ধারে দাঁড়িয়ে বাবার বাড়ির দিকেই তাকিয়ে থাকে। 10 বছর পরে মানালি আর সাগরের সংসার এখন অনেকটা গুছিয়ে গেছে। ভাড়া ফ্ল্যাট বদলে নিজের ছোট্ট একটা ফ্ল্যাট হয়েছে। সাগরের চাকরি একটা মিড লেভেল সফটওয়্যার কোম্পানিতে। মানালি এখন একটা স্থানীয় স্কুলে ইংরেজি শিক্ষক। সায়রা ক্লাস 5-এ পড়ে, স্কুলের ফার্স্ট গার্ল। মা বাবার গর্ব, পাড়ার চোখের তারা। রবিবার মানে মানালির হাতের লুচি, সাগরের বানানো কফি আর সায়রার গল্পের বইয়ের হইচি। সাগর মাঝে মধ্যে এখনো বলে, তোর মা না শুধু সুন্দরী না, একদম লায়ন হার্ট। সায়রা হেসে বলে, বাবা তুমি একদম ফিল্মের হিরো। কিন্তু হঠাৎ একদিন সাগর অফিস থেকে চুপচাপ ফিরে আসে। মুখ থমথমে। মানালি জিজ্ঞেস করে, কি হলো? সে শুধু একটা কথাই বলে, আমার চাকরিটা চলে গেছে। শুনেই ঘরে নেমে আসে নিস্তব্ধতা। কেন, কি হয়েছে? কোম্পানি ডাউনসাইজিং করছে। প্রজেক্টটা উঠে গেছে, তাই আমার পোস্টও গিয়েছে। সেই রাতে কেউ খায়নি। সায়রা ঘুমিয়ে পড়লেও মানালি আর সাগর জানালার পাশে বসে থাকে। আকাশ কালো আর মনও। পরদিন সকালেই সাগর আবার সিভি তৈরি করে। পুরনো অফিসের কলিগদের মেসেজ করে, লিঙ্কডিনে আপডেট দেয়। কিন্তু 1 মাস কেটে যায়, কোনো ভালো খবর নেই। মানালি বাড়তি টিউশন নেয়। সায়রার স্কুলের খরচ, বাজারের খরচ, ইএমআই সব ধীরে ধীরে পাহাড় হয়ে ওঠে। একদিন মানালি দেখে সাগর বারান্দায় চুপচাপ বসে, চোখে জল। সে কাছে গিয়ে বলে, তুমি জানো তো, আমি তোমাকে যখন বাইক চালিয়ে ক্যাফে থেকে বাড়ি ফিরতে দেখতাম তখনই প্রেমে পড়েছিলাম। কারণ তুমি তখনও লড়েছিলে। আজও তুমি লড়ছো, আমি আবার প্রেমে পড়ছি।
সাগর চোখ মুছে বলে, তুই না থাকলে আমি ভেঙে পড়তাম মানালি। তোরা আমার জীবন। সাগর সেদিন সকালেই মানালিকে একটা চিঠি রেখে বেরিয়ে যায়। আজ একটা ইন্টারভিউ আছে। ছোট কোম্পানি হলেও মন ভালো লাগছে। ফিরেই সব বলবো। তুমি আর সায়রা খেয়েও ঠিকঠাক। এক কাপ কফি আর একটা মিষ্টি চোখে স্বপ্ন নিয়ে বেরিয়েছিল সাগর। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধে সাগর ফেরে না। রাত 9টা। মানালির চোখে চিন্তা, সায়রাও খায়নি। ফোনে কোনো সাড়া নেই। লোকেশনের শেষ লোকেশন ধরা পড়ছে একটা অজানা হাসপাতালের কাছে। রাত 10টা। একটা ফোন আসে। আপনি কি মিস্টার সাগরের স্ত্রী? জি। কি হয়েছে? উনি একটা রোড অ্যাক্সিডেন্টে আহত হন, আমরা উনাকে হাসপাতালে আনি। কিন্তু আমরা দুঃখিত, তিনি মারা গেছেন। এক মুহূর্তেই থেমে যায় মানালির দুনিয়া। গলার স্বর বেরোয় না, ফোন পড়ে যায় হাত থেকে। সায়রা দৌড়ে এসে বলে, মা কি হলো, বাবা কবে আসবে? মানালি মুখ ঘুরিয়ে চোখ মুছে নেয়। সে জানে না কি করে বলবে। এই মেয়েটার পৃথিবী এখন একতরফা হয়ে গেছে। মানালি যখন হাসপাতালে পৌঁছায়, একটা সাদা চাদরে মোড়া দেহ রাখা। সে হাত কাঁপিয়ে কাপড়টা সরায়। চোখ ঠোঁট মুখ সবই সাগরের। দুজনের কান্নায় মিলেমিশে এক স্রোত হয়ে যায়। কিছুদিন পর মা আর মেয়ে নতুন সংসারে মন দেয়। সাগরের মৃত্যুর 3 বছর পর মানালি এখন একা মা। সায়রা স্কুলে ক্লাস 6-এ পড়ে, বই, ইউনিফর্ম, টিউশন, সবকিছুর খরচ এখন পাহাড়ের মতো। মানালি টিউশন চালিয়ে আর পেরে উঠছিল না টাকা পয়সার অভাবে। তারপর থেকে মানালি দিনের পর দিন চাকরির খোঁজে ঘুরেছে। সবার প্রথমে চোখ পড়ে তার রূপে, তার যোগ্যতায় নয়। শেষে একটা অফিসে সেক্রেটারির মতো একটা কাজ পায়, বেতন খুবই কম, তবে একটা রুটিন তৈরি হয়। তবে শুরু হয় অন্য এক দুঃস্বপ্ন। তার বস বিপ্লব সরকার, বয়স 40 পেরিয়েছে, ভদ্র ভদ্র মুখোশ পরে থাকা মানুষ। কিন্তু চোখে সবসময় এক অসভ্যতা ছিল। প্রথমে সে মানালির কাজের প্রশংসা করে, তারপর মাঝে মাঝে পিঠে হাত রাখে আর বলে, তোমার মতো সুন্দরী মেয়েরা অফিসে চাকরি করে না, একলা থাকো, কি করে সংসার চালাও? মানালি অবাক হয়, অস্বস্তিতে পড়ে, তবু চুপ থাকে। কারণ চাকরি চলে গেলে সায়রার স্কুল বন্ধ হয়ে যাবে। দিনের পর দিন যত যায়, বিপ্লব তার ভদ্রতার মুখোশ খুলে ফেলে একদিন। অফিসের সবাই চলে গেছে, ফাঁকা ক্যাবিনে মানালিকে ডেকে নেয়। তারপর দরজা লাগিয়ে কাছে আসে, কণ্ঠ নিচু করে বলে, তুমি চাইলে তোমার বেতন বাড়ানো যেতে পারে, শুধু একটু কাছে আসতে হবে। মানালি হিমশীতল হয়ে যায়। সাগরের মুখ ভেসে ওঠে। সায়রার হাসিমুখ মনে পড়ে। সে নিজেকে ছাড়িয়ে নেয়, দৌড়ে বেরিয়ে আসে অফিস থেকে। রাতে সায়রাকে জড়িয়ে ধরে কাঁদে। কিন্তু পরদিন আবার কাজে যায়, কারণ মেয়ে না খেয়ে স্কুলে যাবে, সেটা চাই না। কিন্তু সেই রাতে মানালি আর পারছে না। প্রতি মাসের শেষে হাতে টাকা থাকে না। সায়রার স্কুল ফি জমে যাচ্ছে। ছেলেমেয়েরা খারাপ কথা বলছে, পাড়ার লোক চোখে আঙুল তুলছে। তখনই সে এক রাতে বস বিপ্লব সরকারকে মেসেজ করে, আপনি যা চাইতেন আমি রাজি, শুধু আমার মেয়ের ভবিষ্যৎ যেন গড়ে দিতে পারেন। বিপ্লব জবাব দেয়, তুমি নিজেই আমার জীবনকে সহজ করেছ, কাল আমার ক্যাবিনে দেখা করো, আমি তোমার বেতন ডবল করে দিচ্ছি। তারপর শুরু হয়। একটা ঘরে দরজা বন্ধ করে আলো কমিয়ে ফেলে বিপ্লব। মানালি চুপ করে দাঁড়িয়ে থাকে। সে নিজেকে বারবার বোঝায়, আমি মরে যাব, কিন্তু আমার মেয়ে তো বাঁচবে। প্রথমবার সে কাঁদে, দ্বিতীয়বার সে আর চোখে জল আনতে পারে না, তৃতীয়বার থেকে সে নিজেকে আয়নার সামনে দেখেই না। বছরের পর বছর চলতে থাকে এই নিষিদ্ধ খেলা। বিপ্লব একসময় তাকে শুধু অফিসেই না, বাইরে হোটেলেও ডাকে। বেতন বাড়ে, বাড়িতে ফ্রিজ আসে, সায়রার সব ইচ্ছা পূরণ হয়। মানালি বাইরে থেকে হয়ে ওঠে সফল মা, ভেতরে থেকে একটা মৃত শরীর। কিন্তু একবার মানালি অফিসে বসে যখন রিপোর্ট টাইপ করছে, সায়রার স্কুল থেকে ফোন আসে, আপনার মেয়ে আজ স্কুলে এক ছেলেকে চড় মেরেছে। কারণ সে বলেছে, তোর মা তো শরীর দিয়ে টাকা কামায়। ফোনটা কানে ধরেই মানালি বোঝে, সে যা করছিল মেয়ের জন্য, সেটাই মেয়েকে শেষ করে দিচ্ছে। রাতে সায়রা চুপ করে বসে বলে, মা, আমি কি ভুল মেয়ের ঘরে জন্মেছি? মানালি সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর চোখ ফিরিয়ে নেয় না।
যে আগুন শুরু হয়েছিল বাঁচার জন্য সেই আগুনই আজ সব কিছু পুড়িয়ে দিচ্ছে কি। সেই রাতের পর মানালি আর দুঃখে কাঁদেনি। সে আয়নায় নিজেকে দেখে হাসে। নিজেকে বলে, ভালোবাসা দিয়ে কিছু হয়নি, সততা দিয়ে শুধু ক্ষুধা পেয়েছি, এবার শুধু টাকা চাই। অফিসের বস বিপ্লব তো তখন মানালির খেলনা। ওই খেলনাকেই এবার মানালি নিজের হাতে ভেঙে ফেলে। একদিন তার সমস্ত কুকাজের প্রমাণ পাঠিয়ে দেয় বিপ্লবের স্ত্রীর কাছে। আর তারপর অফিসটাই ছেড়ে দেয়। তারপর শুরু হয় অন্য পথ। মানালি চলে যায় শহরের এক নামী পতিতালয়ের খবিশরা গলিতে। সেখানেই শুরু করে নিজের শরীর বিক্রি, কিন্তু এবার সে জানে সে কি করছে। তাকে কেউ ঠকাচ্ছে না, সে নিজেই নিজের দাম ঠিক করছে। প্রতিদিন মোটা টাকা আসছে। ডায়মন্ড রিং, পারফিউম, ডিজাইনার শাড়ি সব কিনে নেয়। নিজের জন্য নয়, শায়রার জন্য। মেয়েকে এমন জীবন দেব যাতে কেউ আঙুল তুলে বলতে না পারে তোর মা গরিব। শায়রার বয়স এখন 13। সে ধীরে ধীরে সব বুঝে ফেলছে। মা রাতে কোথায় যায়, কার সঙ্গে কথা বলে, কেন মোবাইল চেক করতে দেয় না, সব। একদিন মানালি মেয়েকে বোঝায়, টাকা ছাড়া জীবন চলে না মা। যদি চাই শায়রা বড় স্কুলে পড়ুক, ব্র্যান্ডেড জুতো পরুক, বড় গাড়িতে ঘুরুক, তাহলে এই পথেই চলতে হবে। ভালোবাসা দিয়ে পেট চলে না গি। আমার মতো হতে পারিস, ভয় নেই, আমি তো আছি গু। শায়রা একদম চুপ। যেখানে প্রেম ছিল একসময়, এখন আছে শুধু দরদাম গ। বছর 5 কেটে গেছে। মানালি এখন শহরের নামী এক ক্লায়েন্ট কুইন। তাকে চেনে বহু ধনী ব্যবসায়ী, রাজনীতিবিদ, অফিসার। তবে এখন সে আর প্লেয়ার নয়, সে ডিলার। নিজেই চালায় ড্যাকেট, নিজেই ঠিক করে কাকে কখন কার সঙ্গে পাঠাবে। আর তার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড শায়রা। শায়রার 18 বছর পূর্ণ হয়েছে। সে এখন নিজের শরীর, সৌন্দর্য আর স্টাইল সবকিছু নিয়ে খেয়াল রাখে একটা অস্ত্রের মতো। তার চোখে এখন আর লজ্জা নেই। সে জানে পুরুষ তার কাছে কি চায় আর সে সেটা দামে বিকোয়। তাকে এক এক রাতে 3 গুণ দাম দিয়ে বুক করে হাই প্রোফাইল অফিসাররা। সে হাসে, গায়ে পারফিউম দেয় আর বলে, আমার মা আমার পথ দেখিয়েছে, তবে আমি তার থেকেও দামি, আমি লাক্সারি। একদিন এক রাতে অফিসার মদে চুর হয়ে বলে, তুই না কি মানালির মেয়ে? জানিস তোর মা একসময় আমায় 5,000 টাকায় পেয়েছিল, তোকে পেতে 50,000 লেগেছে। শায়রার ঠোঁটের কোণে হালকা হাসি, কিন্তু ভিতরে যেন কোনো কিছু ভেঙে যায়। সেদিন রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করে, আমি কি সত্যিই আমার মায়ের কীর্তির উত্তরসূরি, নাকি আমি কেবল আরও এক শরীর যার দাম শুধু রাতের আলোয় ঠিক হয়? মানালির ভিতরেও শুরু হয় জ্বালা। মেয়ে যেভাবে এগোচ্ছে তাতে তার বুক ফেটে যায়। সে বোঝে টাকার খিদে মেয়েকেও পুড়িয়ে দিচ্ছে। সে নিজেকে দোষী ভাবে। আমি নিজেই তো শিখিয়েছিলাম টাকা ছাড়া জীবন চলে না গে। কিন্তু মেয়েকে এখন কিছু বলার অধিকারও তার নেই। শায়রা একদিন মুখোমুখি হয় মানালির। তুমি মা ছিলে না, ম্যানেজার। আমার ভালোবাসা তুমি কখনো বুঝোনি, শুধু আমাকে ব্র্যান্ড বানিয়ে দিয়েছ। আজ আমি যা, তাতে তোমার অবদান সবচেয়ে বেশি। তারপর একদিন সকালে মানালি দেখে মেয়ের ঘর ফাঁকা। ড্রেসিং টেবিলে একটা চিঠি। আমি চলে গেলাম নতুন শহরে, নতুন ক্লায়েন্টদের জন্য। আমি আর তোমার মেয়ের মতো থাকতে চাই না। আমি এখন এক আইটেম যাকে সবাই চেনে, কিনে আর ভুলে যায়। মানালি সে চিঠি পড়ে ঘরের কোণে পড়ে কাঁদে। তার ঠোঁট ফেটে একটাই কথা বেরোয়, আমি তো শুধু তোমার ভবিষ্যৎ বানাতে চেয়েছিলাম, এটা ছিল না আমার স্বপ্ন গ। এই শহরের সবচেয়ে দামি রাত, আর সেই রাতে এক নারীর নীরব বিদ্রোহ গ। কলকাতার এক 5 তারা হোটেল, রুম নম্বর 1507। সন্ধ্যা 8টা। শায়রা লাল রঙের সিল্কের গাউন পরে আয়নার সামনে দাঁড়িয়ে। আজ সে বুক করেছে রাজ্য সরকারের এক উচ্চপদস্থ অফিসার, যার নাম কেউ মুখে নেয় না, শুধু দ্য কমান্ডার বলে ডাকে। দরজায় টোকা পড়ে। শায়রা ধীরে দরজা খোলে। সামনে বিশাল দেহের এক মানুষ, চোখে কুচকুচে হিংস্রতা। সে ঢুকে দরজা বন্ধ করে। রুমে শুধু নিঃশব্দ। কমান্ডার তার দিকে তাকিয়ে বলে, তুই তো সবার চেয়ে দামি, দেখি না কতটা দামি গু। শায়রা কিছু বলে না, শুধু চেয়ার টেনে বসে গ্লাসে ওয়াইন ঢালে। তার ঠোঁটে হাসি, চোখে শূন্যতা। সেই মুহূর্তে রাত বাড়ে। শরীর ছুঁয়ে যায়। পোশাক খুলে ফেলে। ঘরে এখন শুধু মদ, ঘামের গন্ধ আর কাচের গ্লাসের শব্দ। কিন্তু শায়রার চোখ একবারও বন্ধ হয় না।
কমান্ডার যখন তার শরীরকে জড়িয়ে ধরে, তার তখন নতুন এক গভীর অনুভূতির সাথে লড়াই চলছে। কিছুক্ষণ পর শায়রার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তখন শায়রার মন চলে যায় 10 বছর আগের সেই সিঁদুরে রাঙা মুখের মা মানালির দিকে। সে ভাবে, আমি কি এই জন্য জন্মেছিলাম? আমি কি শুধু একটা রাতের জিনিস? তারপর কমান্ডার ঘুমিয়ে পড়ে। শায়রা তার ফোন বের করে একটা ছবি তোলে, নিজের আর কমান্ডারের মুখের। তারপর ড্রয়ার খুলে এক চেক বই বার করে, নিজের নামে সই করিয়ে নেয় 5 লক্ষ টাকার চেক। কমান্ডার ঘুমের মধ্যেই কেমন যেন বিড়বিড় করে, তুই আজ আমার জীবন থেকে একটা রাত চুরি করলি, কিন্তু আমিও তোর আত্মা কেড়ে নিলাম। শায়রা হেসে বলে, না কমান্ডার, আজ আমি তোর মতো অনেকের চেহারা তুলে নিলাম। এবার আমি শুধু শরীর বিক্রি করব না, শক্তি কিনব। শেষ খেলাটা যে জীবন নয়, মৃত্যু নিজেই খেলেছে। কল আসলো দুবাই থেকে। অফার, মা আর মেয়ে একসাথে এক রাতের জন্য 5 লক্ষ টাকা প্লাস স্পেশাল বক্সিস। মানালি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ফোনটা শায়রার হাতে দিয়ে বলল, তোর মতামত? শায়রা এক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের চোখে। যে খেলাটা শুরু করেছিলি তুই, শেষটাও কর একসাথে। আমি তোদের থেকে শিখেছি মা। সেই রাত, দুবাইয়ের রাজকীয় হোটেল, বিছানার চাদরে শূন্যতা, ঘরে 2টো নারী, একজন মা একজন মেয়ে, সামনে এক সৌদি ধনকুবের পুত্র যার গলায় সোনা মোড়া, আর চোখে শুধু বন্য হিংস্রতা। রাত শুরু হয় হাসি দিয়ে, চুমু, শরাব, পারফিউমের মিষ্টি গন্ধ লাগিয়ে। তারপর শুরু হয় হিংস্রতা। চামড়ার বেল্ট হাতকড়া পরিয়ে, অদ্ভুত ওষুধ খাইয়ে রাত শেষ করে। এই রাত আর খেলা নয়, এটা একটা যুদ্ধক্ষেত্রর পরিবেশ তৈরি হল। শরীরের প্রতিটা কোষ যেন জ্বলতে থাকে, কিন্তু চিৎকার করলেও কেউ শোনে না। ভোরবেলায় বিছানার চাদর ভেজা, রক্ত, ঘাম, চোখের জল সব একাকার। মানালি আর শায়রা নিৎসার পড়ে আছে। রাজকীয় মানুষটি উঠে দরজা বন্ধ করে চলে যায়। টেবিলে পড়ে আছে 10 লক্ষ টাকার চেক, কিন্তু সে চেক কখনো ভাঙানো যায়নি। কারণ ভোরবেলা হোটেলের মেইড যখন ঘরে ঢুকল, দেখল 2টো দেহ নির্জীব। ডাক্তারের রিপোর্ট বলল, আভ্যন্তরীণ রক্তক্ষরণ, ড্রাগ ইনজেকশন অতিমাত্রায় প্রয়োগ, শরীরে সহ্য করেনি। মানালির পার্সে পাওয়া গেল একটা ছোট চিরকুট, শায়রার হাতে লেখা, মা, আমরা এই খেলা অনেক দূর টেনেছি। এবার মনে হচ্ছে শরীর পুড়ে গেছে। ভালোবাসা যেখান থেকে হারিয়েছিলাম, সেখানেই চলে যাচ্ছি। বাবার কাছে গিয়ে আগুন থেমে গেল। এই গল্পে নেই কেউ বেঁচে, শুধু রয়ে গেল একটা শহরের গল্প, যেখানে মা মেয়ে একসাথে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। শরীর বেচা শেষ হল, আত্মা ও তো আগেই মরে গেছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।